আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ তোহা আকবর। আজকে আমরা কথা বলবো ডিজাইন এবং ডিজাইনার নিয়ে। আহ, প্রত্যেক জিনিসের পিছনেই একটা কারণ থাকে, এটা আমরা সবাই জানি, তাই না? তো সেই কারণগুলো আমরা দুইভাবে বের করে ফেলতে পারি। এক নম্বর হচ্ছে সরাসরি দেখে, অর্থাৎ এক্সপেরিমেন্ট করে। ল্যাবরেটরিতে সায়েন্টিস্টরা যা করেন যে একটা ঘটনাকে বারবার বারবার এক্সপেরিমেন্ট করার মাধ্যমে সেটার রেজাল্টটা কি আসে, সেই রেজাল্টের উপর ভিত্তি করে তারা বলেন যে ওকে, এই ঘটনাটার পিছনের কারণটা হচ্ছে এটা, অথবা ঠিক এটা করতে থাকলে প্রোডাক্ট হিসেবে বা ফাইনাল ইভেন্ট হিসেবে এই ঘটনাটা ঘটবে। এটা হচ্ছে প্রথমটা, সরাসরি দেখে যেটা আমরা করি। দ্বিতীয় যে ব্যাপারটা, যেটার মাধ্যমে আমরা কোনো জিনিসের পিছনে কারণটা বের করে আনতে পারি, সেটা হচ্ছে বুদ্ধি খাটিয়ে, অর্থাৎ রিজনিং করে, আমাদের লজিক দিয়ে। তো এই দ্বিতীয়টা হচ্ছে খুব ইন্টারেস্টিং। আসলে কোনো ঘটনা ঘটার সময় সেখানে উপস্থিত না থেকে বুদ্ধি খাটিয়ে সেটা পেছনের কারণ বের করার এই সায়েন্সটা কিন্তু আমরা প্রত্যেক দিন আমাদের দৈনন্দিন জীবনে ইউজ করে থাকি। হয়তো জেনে অ্যাপ্লাই করছি কিংবা না জেনে অ্যাপ্লাই করছি। একটা এক্সাম্পল দেওয়া যাক। মনে করুন আমি আপনাকে কিছু ছাইয়ের, অ্যাশেস এর একটা ছবি দেখালাম, কিংবা কিছু ছাই দেখালাম। ছাই দেখি বললাম যে এই যে ছাইগুলো, এই ছাইগুলো হওয়ার বা ছাইগুলোর অস্তিত্বের পেছনের কারণটা কি, বা এগুলো ছাই কেন। তখন আপনি একটু ভেবেই বলে ফেলতে পারবেন যে অ্যাকচুয়ালি আগুন কিংবা ফায়ার কিংবা বার্নিং হচ্ছে ছাই হওয়ার বা ছাইয়ের অস্তিত্বের পেছনের মূল কারণ। ফাইন, আপনি কি এই ছাইটার হওয়ার পেছনে যে আগুন ছিল, সেই ঘটনাটাকে আপনি দেখেছেন? না, আপনি দেখেননি। তাহলে কিভাবে এত নিশ্চিতভাবে বলছেন যে এই ছাইয়ের পেছনের মূল কারণটা আগুন ছিল? আপনি এই জন্যই বলছেন কারণ আপনি আপনার জীবনে অজস্রবার দেখেছেন যে আগুন যখন কোনো কিছুকে পুড়িয়ে ফেলে সেটা সাধারণত ছাই হয়ে যায়, কিংবা যখনই কোথাও ছাই দেখেছেন যে এটা আগের ঘটনাটা ছিল বার্নিং কিংবা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া, তাই না? তো এইভাবে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে, আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা কোনো ঘটনার পেছনের কারণটা ব্যাখ্যা করতে পারি। এই জন্য আমরা অ্যাকচুয়ালি মানুষ হিসেবে আলাদা, কারণ আমাদের মস্তিষ্ক আছে, আমাদের রিজনিং আছে। আমরা সেই রিজনিং, সেই লজিক, আমাদের ইন্টেলেক্ট ব্যবহার করে আমরা বলে ফেলতে পারি যে একটা ঘটনার পেছনের কারণটা অ্যাকচুয়ালি কি। এটা একটা সায়েন্স। এই ডিডাকটিভ যে রিজনিং, আমরা ডিডাকশন করে যে সায়েন্সটা করছি, কোনো ঘটনার পেছনের ঘটনাটা বের করে আনছি, সায়েন্সটার নাম অ্যাকচুয়ালি হিস্টোরিক্যাল সায়েন্স, অর্থাৎ কোন হিস্ট্রির সায়েন্স বা হিস্ট্রিকে জেনে নেওয়ার সায়েন্স বলতে পারেন। কিছু এক্সাম্পল দেওয়া যাক। মনে করুন একটি ফোন, এটি হচ্ছে স্যামসাং ফোন। এই স্যামসাং ফোনটি লেখা আছে, দেখুন স্যামসাং লেখা আছে। আমি যদি আপনাকে বলি যে স্যামসাং লেখাটা এখানে নিজে নিজে খোদাই হয়ে গেছে, আপনি কি বিশ্বাস করবেন? শিওর আপনি বিশ্বাস করবেন না। কেন বিশ্বাস করবেন না? বিশ্বাস করবেন না কারণ আপনি আপনার এক্সপিরিয়েন্স থেকে কখনোই দেখেননি যে স্যামসাং লেখাটা কোথাও নিজে নিজে অ্যাপিয়ার হয়েছে কিংবা নিজে নিজে অস্তিত্বে এসেছে। SAMSUNG, এই স্যামসাং, এই কথাটা, এই লেখাটা, এই অক্ষরগুলো কোথাও আসতে হলে অবশ্যই এটার পিছনে কোনো না কোনো ইন্টেলেক্ট থাকতে হবে, অর্থাৎ কাউকে না কাউকে লেখাগুলো লিখতে হবে। একইভাবে এই ফোনটার পিছনে দেখুন লেখা যে TOUAHA, অর্থাৎ তোয়াহা, আমার নাম অবভিয়াসলি। এই আমি যদি আপনাকে বলি, বিশ্বাস করুন, প্লিজ বিশ্বাস করুন, এই তোয়াহা নামটা নিজে নিজে অস্তিত্বে এসছে, অর্থাৎ এই ফোনটাতে এই লেখাটা, এই তোয়াহা নামক স্টিকারটা, এই অক্ষরগুলো নিজে নিজে অস্তিত্বে এসছে, আবির্ভূত হয়েছে হঠাৎ করে। আপনি বিশ্বাস করবেন কিনা? কখনোই বিশ্বাস করবেন না। একইভাবে আমি যদি আপনাকে ম্যাচ বক্সটি দেখাই, যেখানে লেখা ফ্লেম বক্স, আমি যদি আপনাকে জাস্ট একটু বলি যে এই ফ্লেম বক্স লেখাটা, এই অক্ষরগুলো নিজে নিজে এখানে এসছে, আপনি বিশ্বাস করবেন না। সিম্পল ফ্লেম বক্স লেখাটাই নিজে নিজে আসাটা আপনি বিশ্বাস করবেন না। তার চেয়েও জটিল এই যে ম্যাচ বক্সটা, আমি যদি বলি বক্সটাও নিজে নিজে এসছে, আপনি কখনোই বিশ্বাস করবেন না। তো ধরা যাক আপনি পৃথিবী অনেক এগিয়ে গেছে, আপনি কখনো চাঁদে গেলেন, চাঁদে ঘুরতে গিয়ে দেখলেন যে একটা ম্যাচ বক্স পড়ে আছে। আপনি কি বলবেন যে ওকে ফাইন, এই ম্যাচ বক্সটি অ্যাকচুয়ালি চাঁদের পরিবেশের কারণে বিলিয়ন 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 বছর পর যে অস্তিত্বে চলে আসছে, এই সিম্পল ম্যাচ বক্সটি? না, আপনি কখনোই এটা বলবেন না, কারণ আপনার অভিজ্ঞতা থেকে আপনি জানেন যে এটা কখনোই সম্ভব নয় এবং কখনোই এই ব্যাপারগুলো ঘটেনি। অর্থাৎ কোনো কিছু এরকম উদ্দেশ্যপূর্ণ এবং ইনফরমেশন আছে এমন কিছু, কিংবা কোনো পারপাস কমপ্লিট করছে এমন কোনো কিছু আপনি কখনোই আপনার লাইফে নিজে নিজে আসতে দেখেননি। ধরা যাক আপনি যদি কখনো দাবি করে থাকেন, কিছু বোকা মানুষ আছে আর কি, যারা দাবি করে থাকে যে কোনো বস্তু অস্তিত্বে নিজে নিজে আসাই সম্ভব, কিন্তু তারা কি এর পেছনে কোনো
ব্যাখ্যা দিতে পারবে কিংবা এর পেছনে কোনো এক্সপিরিয়েন্স কিংবা কোনো লজিক দেখাতে পারবে না। ফাইন, আপনি কি কখনো দেখেছেন যে কোনো কিছু নিজে নিজে অস্তিত্বে ঠুস করে আপনার সামনে চলে এসেছে? যেমন ধরা যাক আপনি ভাত খেতে বসলেন, প্লেটটা মাত্র ধুলেন, ধুয়ে টুয়ে আপনি জাস্ট প্লেটটা টেবিলে রেখে বসলেন, হঠাৎ দেখলেন করে আপনার প্লেটের মধ্যে এতগুলো বোবো। যে কখনো ঘটেছে? কখনো ঘটেনি আমি শিওর। কিংবা আপনি রাস্তা ক্রস করছেন, পুরো রাস্তা খালি মেইন রোড, দুই পাশে আপনি দেখলেন, ডানে তাকাবেন বামে তাকাবেন, তাকানোর পর আপনি 2 স্টেপ সামনে যেতেই হঠাৎ করে একটা বাস এসে আপনাকে ধাক্কা দিয়ে চলে গেল, বা এইরকম কোনো ব্যাপারকে আমি বাসটা হঠাৎ করে পপ আপ করে আসা কি সম্ভব কিনা? কখনোই সম্ভব নয়। কারণ কখনো প্রথমত আপনি এটা কখনোই বিশ্বাস করবেন না। এই গল্পটিকে আপনি বলবেন গাঁজাখুরি গল্প, গাঁজা খেয়ে আমি গল্পটা আপনাকে বলছি, যদি আমি আপনাকে বলে থাকি কখনো। কেন বলবেন? কারণ আপনি কখনোই আপনার পুরো লাইফের এক্সপিরিয়েন্স এরকম কোনো ঘটনা ঘটতে দেখেননি। কাজেই আপনার অভিজ্ঞতা কিংবা এক্সপিরিয়েন্স কিংবা আপনি ন্যাচারাল ল অনুযায়ী আপনি জানেন যে এই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি কখনোই ঘটা সম্ভব নয়। শূন্য থেকে কোনো বস্তু নিজে নিজে আসা সম্ভব নয়। অর্থাৎ যা কিছু আছে তার পিছনে কোনো না কোনো রিজন অবশ্যই থাকতে হবে, এবং সেটা যদি কোনো উদ্দেশ্যপূর্ণ ব্যাপার হয়, যেমন এই ম্যাচ বক্সটির মতো, যেখানে এখানে ঘষা দিলে আমি যদি এখান থেকে এখন একটি কাঠি বের করি, বাই দ্য ওয়ে আপনি যদি এই কাঠিটাকেও কিন্তু আপনি কখনোই বলবেন না যে এটি নিজে নিজে অস্তিত্ব এসছে, কারণ এর মাথায় বারুদ আছে, একটা কাঠি আছে, এবং এটাকে যদি আমি এখানে এভাবে ঘষা দিই আগুন জ্বলে। এটা একটা উদ্দেশ্য পূর্ণ করছে, এবং এরকম উদ্দেশ্যপূর্ণ কোনো বস্তু কখনোই একজন ডিজাইনার ছাড়া তৈরি হওয়া সম্ভব নয়। একই কথা আমার এই স্যামসাং মোবাইল ফোনটির ক্ষেত্রে সত্যি। যদি আমি কাউকে ফোন করতে পারি, আমি কাউকে টেক্সট করতে পারি, আমি কোরআন তেলাওয়াত শুনতে পারি, আমি বিভিন্ন লেকচার্স দেখতে পারি, এতগুলো কাজ একটা ফোনে করতে পারছি। আমি ফোন দিয়ে অডিও রেকর্ড করতে পারছি, ভিডিও করতে পারছি, এত কিছু করতে পারছি। এরকম জটিল একটা বস্তু কখনোই কোনো ডিজাইনার ছাড়া আসা সম্ভব না। এবং আমি যদি অ্যান্ড্রয়েড ফোনটি এখন অন করে অ্যাংরি বার্ডস গেমটা খেলা শুরু করি, অ্যাংরি বার্ডস গেমটাতে মনে করুন একটা পাখি থাকে, সেই পাখিটাকে আমি এইভাবে করে টানলাম, টেনে ছেড়ে দিলাম, করে গিয়ে ঢুস করে শত্রুপক্ষকে সে অ্যাটাক করলো। এই যে পাখিটাকে টান দেয়া এবং ছেড়ে দেয়া এবং একটা স্পিডে সে গিয়ে শত্রুপক্ষকে আক্রমণ করা, এই ব্যাপারগুলো কিন্তু এমনি এমনি ঘটছে না, বা নিজে নিজেই অ্যাংরি বার্ড সফটওয়্যারটা বা অ্যাপসটা অস্তিত্বে আসে না। আমি আপনার পায়ে যদি মাথা করতে করতে বলে যে ভাই প্লিজ বিশ্বাস করেন, অ্যাংরি বার্ড গেমটা আমার ফোনে নিজে নিজে এসছে, এবং অ্যাংরি বার্ড গেম কেউ তৈরি করেনি, লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন বছরের বিবর্তনের কারণে অ্যাকচুয়ালি ফোনটা নিজে নিজে তৈরি হয়েছে, তারপরে অ্যাপসটা সফটওয়্যারটা গেমসটা নিজে নিজে তৈরি হয়েছে। আপনি কখনোই বিশ্বাস করবেন এবং বিশ্বাস না করাটাই বুদ্ধিমানের কাজ। কারণ আপনি সবসময় জানেন যে এইরকম জটিল একটা বস্তু যেখানে একটা পাখিকে আমি এইভাবে টান দেবো, ছেড়ে দেবো, সেটা একটা নির্দিষ্ট নিয়ম মেনে একটা নির্দিষ্ট পথ ধরে গিয়ে একটা নির্দিষ্ট স্পিডে গিয়ে ওখানে আঘাত করবে, সেটা আবার ভেঙে পড়ে যাবে। এই যে ব্যাপারগুলো, যে ল গুলো, এখানে যে কিছু সার্টিন নিয়ম সে মেনে চলছে, এই নিয়মগুলো কখনোই নিজে নিজে আসা সম্ভব নয়। কোনো কোনো প্রোগ্রামার অবশ্যই এই গেমসটার পিছনে আছেন, এবং তিনি অবভিয়াসলি সফটওয়্যারটা রাইট করেছেন। তো এই সিম্পল রিজনিং দিয়ে আমরা বলতে পারছি যে স্যামসাং ফোনটা অস্তিত্বে নিজে নিজে আসা সম্ভব নয়। একইভাবে অ্যাংরি বার্ডস গেমটা নিজে নিজে আসা সম্ভব নয়, কোনো গেমসই নিজে নিজে আসা সম্ভব নয়। ইভেন আপনি যদি একটা পাথরের দিকে তাকান, সিম্পল একটা পাথর, সেই পাথরটাও নিজে নিজে আসা সম্ভব নয়, কারণ তার মধ্যে যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন গুলো আছে, এবং তারা যে নির্দিষ্ট ল মেনে কাজ করছে সারাক্ষণ, সেই ল গুলো, সেই নিয়ম, সেই সার্টেন প্রিন্সিপাল গুলো নিজে নিজে আসা সম্ভব নয়। সেগুলো কাউকে না কাউকে ডিজাইন করে দিতে হবে, তাই না? তো আপনি বুঝতে পারছেন যে এই জিনিসগুলো যেহেতু ইনফরমেশন ক্যারি করে, একটা উদ্দেশ্যে নির্দিষ্ট পারপাজে তারা কাজ করে, একসাথে অনেকগুলো ব্যাপার, জটিল ব্যাপার একত্রিত হয়ে যখন একটা নির্দিষ্ট ফাংশন তারা প্রডিউস করতে পারছে, তারা নির্দিষ্ট একটা কাজ করতে পারছে, তখন আপনি বলছেন যে ফাইন, এটা এই কমপ্লেক্স জিনিসটা বা এই বস্তুটা কখনো নিজে নিজে অস্তিত্বে আসা সম্ভব নয়। এবং অবশ্যই এই কমপ্লেক্স জটিল বস্তুটার পিছনে একজন বুদ্ধিমান ডিজাইনার অবশ্যই থাকতে হবে, এটাই কমন সেন্স। এখন যদি আমি আমার পুরো ইউনিভার্স নিয়ে কথা বলি, আমার চারপাশের জগৎ, আমার ইউনিভার্স নিয়ে কথা বলি, কিংবা আমি শুধু নিজেকে নিয়ে কথা বলি, তাও দেখতে পাবো, আমি বারবার একটা ব্যাপারে বুঝতে পারবো যে আসলে আমাদের এই ইউনিভার্সটা আসার পিছনে যে কজটা, সে কজটা অবশ্যই কোনো ইন্টেলিজেন্ট কজ। যেমন ধরো আমাদের ইউনিভার্সটা এরকম ইউনিভার্স গেমটার মতো অ্যাকচুয়ালি অনেকগুলো ল বা অনেকগুলো সূত্র মেনে চলে। যেমন স্পিড অফ লাইট, এই যে আলো 1 সেকেন্ডে দেখা যাচ্ছে যে 3,86,000 মাইল চলে যাচ্ছে। এই যে ভ্যালুটা 3,86,000 মাইল কিংবা 2.99792458 × 10⁸ ms/1, এই স্পিডটা যদি সামান্য বেশি হতো কিংবা সামান্য কম হতো, আপনি কি জানেন যে ইউনিভার্সটাই অস্তিত্বে আসতো না। ইউনিভার্সটার অস্তিত্বের সাথে এই লাইটের স্পিডটার খুব গুরুত্বপূর্ণ ইন্টারাকশন আছে।
এই ভ্যালুটা এত বেশি সিগনিফিকেন্ট যে এটা একটু কম হলে কিংবা একটু বেশি হলে ইউনিভার্সটা অস্তিত্ব আসতো না। আপনি এটা নিয়ে ফার্দার পড়াশোনা করে দিতে পারেন। কিংবা আমরা কথা বলতে পারি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট নিয়ে। গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট আই মিন জি, যেটাকে আমরা বলি মহাকর্ষীয় ধ্রুবক। এই মহাকর্ষীয় ধ্রুবকের মান যদি সামান্য বেশি হতো কিংবা সামান্য কম হতো, তাও এই ইউনিভার্সটা অস্তিত্ব আসতো না। আমাদের যে গ্র্যাভিটি আমরা দেখি দুটো বস্তু পরস্পরকে আকর্ষণ করে, এই গ্র্যাভিটেশনাল ভ্যালুটার উপর কিন্তু এটা ডিপেন্ড করে। যদি গ্র্যাভিটি ভ্যালুটা যদি মানে আকর্ষণের এই যে ব্যাপারটা এটা যদি সামান্য বেশি হতো, সামান্য বেশি হওয়ার কারণে এত গ্র্যাভিটেশনাল ফোর্স থাকতো যে অ্যাকচুয়ালি ইউনিভার্সটা কখনো এক্সপান্ড করতো না, এটা একটা বিন্দুতে চলে আসতো। কিংবা গ্র্যাভিটেশনাল ফোর্সটা যদি একটু কম হতো, আমি আকর্ষণ বলটা যদি একটু কম হতো, তাহলে এটা এত স্পিডে এক্সপান্ড করতো যে কোনো কিছুই আসলে যে গ্রহ নক্ষত্র আপনি যে প্ল্যানেটস দেখছেন, স্টার্স দেখছেন, সূর্য, আমাদের পৃথিবী, স্যাটার্ন কিংবা ইউরেনাস কিংবা জুপিটার, বৃহস্পতি গ্রহ যেটাকে আমরা বলি, সেগুলো কখনোই অস্তিত্ব আসতে পারতো না, সেগুলো ফর্মই করতো না, ফর্মেশনটাই হতো না। পৃথিবী বলে কিছু থাকতো না, পৃথিবীতে প্রাণের অস্তিত্ব সব প্রশ্নই আসে না। এভাবে অ্যাকচুয়ালি অনেকগুলো ব্যাপার আমি আপনাকে কয়েক ডজন উদাহরণ দিতে পারবো, যেমন প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, প্ল্যাঙ্ক মাস এনার্জি, মাস অফ ইলেকট্রন, মাস অফ প্রোটন, মাস অফ নিউট্রন, এই জিনিসগুলো কিংবা মাস অফ আপ কোয়ার্ক, মাস অফ ডাউন কোয়ার্ক, মাস অফ স্ট্রেঞ্জ কোয়ার্ক, কিংবা গ্র্যাভিটেশনাল কাপলিং যে কনস্ট্যান্ট, কিংবা কসমোলজিক্যাল কনস্ট্যান্ট, কিংবা হাবল কনস্ট্যান্ট, অথবা বলা যায় হিগস ভ্যাকুয়াম যে এক্সপেকটেশন ভ্যালু। এই ভ্যালুগুলো, এই যে মানগুলো, প্রত্যেকটা যে নির্দিষ্ট ভ্যালুগুলো আছে, এগুলো যদি এক্স্যাক্টলি যা ভ্যালু আছে তার চেয়ে একটু বেশি হতো কিংবা একটু যদি কম হতো, তাহলে এই মহাবিশ্ব, এই ইউনিভার্সে যা কিছু আছে তা অ্যাকচুয়ালি অস্তিত্বেই থাকতো না। কাজেই এই প্রত্যেকটা ভ্যালু, যে আমি মাত্র কয়েকটা বলেছি, আমি আরো অনেকগুলো বলতে পারতাম, এই প্রত্যেকটা ভ্যালু যদি এক্স্যাক্টলি এই পয়েন্টে না থাকতো, তাহলে যদি মহাবিশ্বটা না আসতো, তাহলে বলা যাচ্ছে যে, এবং প্রত্যেকটা ভ্যালু যদি সামান্য বেশ কম হতো, তাহলে এই ইউনিভার্সটার এক্সিস্টেন্স হবে। তাহলে এখানে একটা কমন কনক্লুশন আমরা আসতে পারি, সেটা হচ্ছে নিশ্চয়ই কেউ একজন এই প্রত্যেকটা ভ্যালুকে তার ঠিক ঠিক মানে সেট করে দিয়েছেন, এবং অবশ্যই অবশ্যই আমাদের এই ইউনিভার্সের একজন ডিজাইনার আছেন, এবং তিনি অবশ্যই অবশ্যই খুবই 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 বুদ্ধিমান, খুবই ইন্টেলিজেন্ট। আদারওয়াইজ এই ইউনিভার্সটা এক্সিস্টেন্স আসতো না, পৃথিবী এক্সিস্টেন্স আসতো না, আপনি আমার কেউ এক্সিস্টেন্স আসতাম না। পৃথিবীতে যে প্রাণের অস্তিত্ব, যদি প্রাণ নিয়ে কথা বলি, সেই প্রাণের অস্তিত্বের পিছনেও কিন্তু অবভিয়াসলি কোনো ডিজাইনারকে থাকতে হবে, কোনো বুদ্ধিমান ডিজাইনারকে থাকতে হবে। কেন? আমরা যদি পৃথিবী নিয়ে একটু কথা বলি, কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলি, যেমন পৃথিবীর অক্ষ, পৃথিবীটা কিন্তু এক্স্যাক্টলি এইভাবে সোজা অবস্থায় বলটা ঘুরে না, একটু বাঁকানো অবস্থা, অক্ষটা কিন্তু একটু বাঁকানো থাকে। এটা যদি একটু ঠিক যত ডিগ্রি বাঁকানো, এই ডিগ্রিটা যদি একটু বেশি হতো কিংবা একটু যদি কম হতো, তাহলে কিন্তু পৃথিবীর উপর যে সূর্যের যে রে, আলট্রাভায়োলেট রে থেকে শুরু করে যে অন্যান্য আলো, এগুলো যে ইফেক্ট, সেই ইফেক্টের কারণে পৃথিবীর কখনোই প্রাণের অস্তিত্ব আসা সম্ভব হতো না। কিভাবে বলা যায় যে সূর্য থেকে পৃথিবীর যে দূরত্বটা আছে, ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা যদি একটু কম হতো, এটা যদি সান হয়, এটা যদি আর্থ হয়, এটা যদি একটু কাছে হতো, তাহলে যেটা সূর্যের প্রচন্ড গরমে এই পৃথিবী ঝলসে যেত, এখানে কোনো প্রাণ এক্সিস্ট করতো না। তবে পৃথিবী যদি তার নির্দিষ্ট পজিশন থেকে একটু দূরে হতো, তাহলে এত ঠান্ডা থাকতো, এত ঠান্ডা থাকতো, সব বরফে জমে যেত, তাও এখানে কোনো প্রাণ গ্রো করতে পারতো না, কোনো প্রাণ অস্তিত্বে আসতে পারতো না, কোনো প্রাণ টিকে থাকা সম্ভব হতো না। আমরা যদি আমাদের সোলার সিস্টেমের দিকে তাকাই, সেখানে দেখতে পাবো যে বৃহস্পতি গ্রহ নামে একটা বিশাল গ্রহ আছে, শনি স্যাটার্ন নামে একটা বিশাল গ্রহ আছে। বিশাল বিশাল গ্রহগুলোর কিন্তু নির্দিষ্ট কিছু ফাংশন আছে। বৃহস্পতি গ্রহটা ঠিক যে পজিশনে আছে, সে যদি সেই পজিশনে না থাকতো, তাহলে আমাদের পৃথিবীতে কিন্তু ঘন ঘন উল্কাপাত হতো, বিভিন্ন অ্যাস্টেরয়েডস এসে আমাদের পৃথিবীকে ধ্বংস করে দিত। আমাদের এখানে জীবনের যে বিকাশ, এই বিকাশটা ঘটতো না, আমাদের পৃথিবীতে আমাদের অস্তিত্ব টিকে থাকা সম্ভব হতো না, মুহুর্মুহু আক্রমণ, আমরা ধ্বংস হয়ে যেতাম। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব নিয়ে আরেকটা কথা বলা যায়, যেটা আমাদের অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল, এখানে বিভিন্ন গ্যাসের যে প্রপোর্শন, যে পার্সেন্টেজটা, সেটা যদি একটু বেশি বা কম হতো, অক্সিজেনের যে লেভেল, সেটা যদি একটু বেশি হতো, তাহলে সবকিছু বার্ন হয়ে যেত, পুড়ে যেত। এই অক্সিজেনটার লেভেলে যদি একটু কম হতো, তাহলে এটা এত কম হতো যে মানে আমি বা আপনি বা আমাদের যে গাছপালার যত প্রাণ আছে, রেসপিরেশনের জন্য যে অক্সিজেনের যে কনসেন্ট্রেশনটা, সেই কনসেন্ট্রেশনটা তারা পেতো না, ফলে লাইফ এক্সিস্ট করা সম্ভব হতো না। একই কথা নাইট্রোজেনের পার্সেন্টেজের ক্ষেত্রে সত্যি, একই কথা কার্বন ডাইঅক্সাইডের পার্সেন্টেজের ক্ষেত্রে সত্যি। এভাবে আমি আপনাকে অজস্র উদাহরণ দিতে পারি, আপনি একটু পড়াশোনা করলেই ব্যাপারগুলো জানতে পারবেন। আর কথা বাড়াচ্ছি না, যতটুকু বলেছি এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের এই ইউনিভার্স, আমাদের এই পৃথিবী এবং আমাদের যে প্রাণ, এই প্রত্যেকটা জিনিসের পিছনে কোনো না কোনো বুদ্ধিমান সত্তার হাত রয়েছে।
ইউনিভার্সের বিশাল অস্তিত্ব থেকে শুরু করে পৃথিবীতে প্রাণের অস্তিত্বের অসাধারণ ডিজাইন দেখে একটাই বুদ্ধিমান উপসংহারে আসা যায়। যে কোনো বুদ্ধিমান মানুষ এই উপসংহারটাতেই আসবেন, যদি তিনি অন্ধ না হয়ে থাকেন। সেই উপসংহারটা কি? সেই উপসংহারটা হলো, একজন অসাধারণ বুদ্ধিমান ডিজাইনারই প্রত্যেকটা জিনিস ডিজাইন করেছেন। প্রশ্ন হচ্ছে, সেই ডিজাইনারটি আসলে কেমন, কিংবা ওনার বা তার বৈশিষ্ট্যগুলো কি কি? ওনার এই বৈশিষ্ট্যগুলো বা তিনি কেমন, এই ব্যাপারগুলোকে আমরা আমাদের রিজনিং বুদ্ধি খাটিয়ে বের করে ফেলতে পারি? তো কতটুকু বের করে ফেলতে পারি? এই ব্যাপারটা নিয়ে আদার কথা বলছি না, বেঁচে থাকলে হয়তো বা আরেকদিন কথা বলবো ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।